আজকে আমরা চলে এসেছি ক্লাস 11-এর পরমাণু গঠন অধ্যায়টি আমাদের হচ্ছিল। সেই পরমাণুর অধ্যায় গঠনে আজকে আমরা ডে 7-এ চলে এসেছি। ক্লাস 11-এর পরমাণু গঠনের ডে 7। তো আগের দিন আমরা কি করেছিলাম, কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে পড়ছিলাম, ওই জন্য আমি হেডিংয়ে আজকে কোয়ান্টাম সংখ্যা 2 দিয়েছি। মানে আগের দিন একটা ক্লাস হয়েছে কোয়ান্টাম সংখ্যার উপরে, আজকে কোয়ান্টাম সংখ্যার উপরে এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। কোয়ান্টাম সংখ্যার আগের ক্লাসটা যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ক্লাসটা দেখে নিও। মোট কোয়ান্টাম সংখ্যা কতগুলি হয়, কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা কি সেটা আগের ক্লাসে ডিসকাস করা আছে। কোয়ান্টাম সংখ্যা মোট কতগুলি হয়, 1 নম্বর হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কী দিয়ে, এন দিয়ে। 2 নম্বর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা এটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলে, এটাকে রিপ্রেজেন্ট করি আমরা এল দিয়ে। তারপরে যাচ্ছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা লিখি এম দিয়ে, বা কোনো কোনো বইতে এম সাফিক্সে এল দিয়ে লেখে। তারপরে আমরা চলে যাচ্ছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো এই যে 4টে কোয়ান্টাম সংখ্যা আছে, এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা একটি ইলেকট্রন সম্পর্কে পরিষ্কার আইডিয়া পাই যে কোন ইলেকট্রনটিকে পরমাণুর মধ্যে কোন ইলেকট্রনটিকে বোঝাচ্ছে। আরেকবার রিপিট করছি আমি। ধরো হিলিয়াম, হিলিয়ামের কটা ইলেকট্রন আছে, হিলিয়ামে 2টো ইলেকট্রন আছে, ঠিক আছে। তো সেই 2টো ইলেকট্রনকে আমরা আলাদা আলাদাভাবে চিনতে পারবো এই 4টে কোয়ান্টাম সংখ্যার মানের ক্ষেত্রে। মানে এভরি ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান থাকবেই। যে 4টে কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে তাদের আইডেন্টিটি, সেই মানগুলো দেখে আমরা সেই ইলেকট্রনটিকে আইডেন্টিফাই করতে পারবো যে কোন ইলেকট্রনটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো আগের দিনের ক্লাসে আমরা কি পড়েছিলাম, আগের দিনের ক্লাসে আমরা এই দুটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি, এটা থেকে আমরা কি জানতে পারি, গৌণ কোয়ান্টাম সংখ্যা কি, সেটা থেকে আমরা কি জানতে পারি। তো এইটা তুলনামূলক সোজা, আজকে আমরা এইটা ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ক্লাসটা এইটার উপর মেনলি থাকবে এবং কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, কোয়ান্টাম নাম্বার থেকে ভেরিয়াস যে সমস্ত জয়েন্ট লেভেলের বা বোর্ড এক্সামের যে সমস্ত এমসিকিউ হতে পারে তার সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতে একটু আগের দিনের টপিকটিকে একটু ছোট্ট করে রিভিশন করে দিই একটু, বা আগের দিনের ক্লাসটা একটু দেখে নিতে পারো। এন, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন, এটা থেকে আমরা জানতে পারি ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থানরত, কোন কক্ষপথে অবস্থান করছে, এনের মান থেকে বুঝতে পারি। সাপোজ যদি n = 3 হয়, তার মানে ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে আছে। কোয়ান্টাম সংখ্যা বোঝা যাচ্ছে। কোয়ান্টাম সংখ্যার এই মানগুলো কাদের মান, এক একটা ইলেকট্রনের 4টে করে কোয়ান্টাম সংখ্যার মান থাকে। যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনেরই, হাইড্রোজেনের ইলেকট্রন বলে নয়, প্রত্যেকটা ইলেকট্রনেরই 4টে করে কোয়ান্টাম সংখ্যার মান থাকবে, বোঝা গেছে। যেমন হিলিয়াম একটু আগে বললাম, কটা ইলেকট্রন, 2টো। তাহলে এটাকে যদি বলি 1 নম্বর ইলেকট্রন, এটাকে যদি বলি 2 নম্বর ইলেকট্রন, তাহলে এরও 4টে মান থাকবে, এরও 4টের মান থাকবে। এই 4টের মান সম্পূর্ণ এক হবে না, কোনো একটা আলাদা হবে, যার কারণে 2টো ইলেকট্রনকে আমরা আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। তো আরেকটু এগোনো যাক, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আগের দিনের ক্লাসটা আশা করি ক্লিয়ার, যাদের দেখা হয়নি তারা দেখে নিও আগের দিনের ক্লাসটা। অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং টপিক, ভালো এটা লাগবেই, ভালো লাগাতেই হবে এটাকে। তো এনটা, ইলেকট্রনটা কোন কক্ষপথে অবস্থান করছে সেটা জানা গেল। এবার কক্ষপথের ভেতরে কারা থাকছিল, কক্ষপথের ভেতরে থাকছিল উপকক্ষ। তাহলে এলের মান থেকে আমরা জানতে পারছিলাম ইলেকট্রনটা কোন উপকক্ষে অবস্থান করছে। সেখানে আমরা পড়েছিলাম আবার উপকক্ষের 4টে ভাগ হয় সাধারণত, এছাড়াও হতে পারে জিও হতে পারে। তো উপকক্ষে এসপিডিএফ হয় এবং এলের কোন মানের জন্য কি সেটাও আমরা পড়িয়েছিলাম। 1 হলে এস, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। তো এত অবধি আমরা দাঁড়িয়েছিলাম যে ইলেকট্রনটা কোন
উপকক্ষে আছে এত অবধি আমাদের কিন্তু আগের ক্লাসে পরিষ্কার আলোচনা কিন্তু হয়ে গেছে। মিস করে থাকলে অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপর এটাতে আসবে, ডাইরেক্ট এই ক্লাসটি দেখলে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, তো আজকে আমরা চলে যাচ্ছি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা এম দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে এন কাকে চিহ্নিত করেছিল? এন চিহ্নিত করেছিল কক্ষপথকে, ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। এল চিহ্নিত করেছিল উপকক্ষকে, তাহলে এম কি চিহ্নিত করবে? আমরা কি জানি, ইলেকট্রন কক্ষে থাকে, কক্ষের ভেতরে থাকে উপকক্ষ, উপকক্ষর ভেতরে থাকে কক্ষক, যাকে এরম দেখতে হয়, এর ভেতরে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে। তো প্রথম কোয়ান্টাম সংখ্যা এন, এন ডিনোট করেছিল যে ইলেকট্রনটা চিনিয়ে দিয়েছিল ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। এলের মান থেকে আমরা আগের দিন বুঝতে পেরেছিলাম যে ইলেকট্রনটা সেই কক্ষপথের কোন উপকক্ষে আছে। আজকে আমরা এম এর মান থেকে আমরা জানতে পারবো যে ইলেকট্রনটা কোন কক্ষকে আছে। একটা কক্ষকের মধ্যে কটা ইলেকট্রন থাকে? দুটো। তো সেইটা ডিনোট করবে এস এর মান থেকে আমরা জানতে পারবো। তাহলে আগে এমটা নিয়ে আমরা পড়াশোনা করি। এমটা কি? এম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এম এর সম্ভাব্য মান, এম এর মান কি কি হতে পারে? দেখো, এম এর সম্ভাব্য মান হয় -L থেকে শুরু হয়। কেন? কারণ দেখবে তোমরা খেয়াল করে, আগের দিন আমি বলছিলাম যে এন এর মান ধরো 3 বা 2 বা 3 এরম হতে পারে। এল এর মান দেখবে বলছিলাম, এল এর সর্বোচ্চ মান বলেছিলাম n-1। তার মানে এল এর মানটা কিন্তু কোনোভাবে এন এর সাথে একটা রিলেশান আছে, যে n-1 থেকে কিন্তু এল এর মান বড় হতে পারে না। তেমনি এম এর মানটা এল এর সঙ্গে রিলেটেড, এম এর মান এল এর সঙ্গে রিলেটেড। এই হচ্ছে এল এর, এই এম এর মান। এম এর সম্ভাব্য মান হচ্ছে -L থেকে শুরু হবে, এক 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 করে বাড়তে থাকবে, দিয়ে +L শেষ হবে। জানি এটাতে কিছু বোঝা গেল না, আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে পরিষ্কার হবে। ধরো যদি L = 1 হয়, L = 1 কার ক্ষেত্রে হয়? তোমরা ভালো করে পড়েছো, ভুলে গেলে অতি অবশ্য আগের দিনের ক্লাসটা দেখবে, দিয়ে আবার এইটা দেখবে। এল এর মান কার ক্ষেত্রে 1 হয়? পি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান 1 হয়। তাহলে যদি এল এর মান 1 হয়, তাহলে এম এর সম্ভাব্য মান কি কি মান হতে পারে? বোঝা গেল? যদি এল এর মান 2 হয়, তাহলে এম এর সম্ভাব্য মান হবে -2, -1, 0, +1, +2। যদি এল এর মান 3 হয়, তাহলে কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। দেখো, আশা করি উদাহরণের সাহায্যে খুব সহজেই বোঝা গেল। তো বোঝা গেছে এল এর মানের উপর ডিপেন্ড করছে এম এর মানটা। এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর সম্ভাব্য মান হতে পারে সেই মানটার মাইনাস থেকে শুরু হবে, এক বাড়তে বাড়তে যাবে, প্লাসে গিয়ে শেষ হবে। দেখো খেয়াল করো, এল এর মান যদি 3 হয়, তাহলে -3 থেকে স্টার্ট হচ্ছে, এক করে বাড়ছে। দেখো, -3, -2, -1, 0, +1, +2, +3। তার মানে এল এর মানের উপর এম এর মানটা ডিপেন্ড করছে। এম এর সম্ভাব্য মান হচ্ছে -L থেকে শুরু হবে, এক করে বাড়তে থাকবে, +L গিয়ে শেষ হবে। ঠিক আছে, এবার একটু ডিটেলসে যাই। তাহলে এম আমাদের কি চেনাবে? এম চেনাবে যে ইলেকট্রনটা কোন কক্ষকের মধ্যে আছে। সেই আগের দিনের উদাহরণটা দিচ্ছিলাম, বাড়ির যে উদাহরণটা দিচ্ছিলাম যে আমরা কোনখানে থাকি। আমরা এখন কি হয়েছে, একবার উদাহরণটা একবার রিপিট করি। আগের দিন বলছিলাম বারবার যে ধরো আমরা এতদিন জানতাম ইলেকট্রন কোথায় থাকে। আমরা এতদিন জানতাম ইলেকট্রন থাকে কক্ষপথে, যেটা ছিল আমাদের বাড়ি। আমরা ঠিকই জানতাম যে তোমার বাড়ি যদি আমি জানতাম ওই বাড়িটায় তুমি থাকো, আমি ঠিকই জানতাম, ভুল কিছু জানতাম না। এতদিন জানতাম ইলেকট্রনটা কক্ষে থাকে। তারপরে গিয়ে দেখলাম কি, এখন আমরা আস্তে আস্তে দেখছি ইলেকট্রন কোথায় থাকে? উপকক্ষে। ঠিক আছে, তো এখানেও আমি দেখলাম কি ইলেকট্রনটা কোনো একটা উপকক্ষে থাকে, সেটা এস হতে পারে, পি হতে পারে, ডি হতে পারে, এফ হতে পারে। তেমনি তোমাদের বাড়িটা যদি 3 তলা হয়, তুমি কোথায় কোথায় থাকতে পারো? 1 তলায় থাকতে পারো, 2 তলায় থাকতে পারো, 3 তলায় থাকতে পারো।
ঠিক আছে, তো আমি তলাটায় চলে গেলাম, আমি উপকক্ষে চলে গেছি। আগের দিন এত অবধি আমরা চলে গেছিলাম যে কোন তলায় তুমি আছো। আজকে তোমার একতলায় বা দোতলায় গিয়ে দেখলাম আমি তোমাদের ঘর আছে। কি আছে? ধরো একতলায় 3টে ঘর আছে। তেমনি আমি একটা উপকক্ষের মধ্যে গিয়ে ঢুকে হয়তো দেখলাম যে একটা উপকক্ষের মধ্যে দেখছি 5টা এরকম খোপ কাটা আছে। একটা উপকক্ষের মধ্যে এরকম 5টা খোপ আছে। তো এই এক একটা খোপকে আমরা বলছি কক্ষক। কক্ষক, প্রত্যেকটা হচ্ছে একটা কক্ষক। এই গোটাটা হচ্ছে উপকক্ষ। সেই উপকক্ষের মানে এটা হচ্ছে একতলা, একতলার মধ্যে একটা একটা করে ঘর। মোট কটা ঘর আছে? 3টে ঘর আছে। তেমনি এই এই গোটাটা হচ্ছে উপকক্ষ। উপকক্ষের মধ্যে একটা করে এরকম ছোটো ছোটো ঘর আছে। এই এক একটা ঘরকে আমরা বলছি কক্ষক। বোঝা গেছে? এবার তুমি চিন্তা করো যে এতগুলো তো ঘর আছে, ইলেকট্রনটা যদি এই ঘরে থাকে বা এই ঘরে থাকে, আমি চিনব কী করে? আমি এবার চিনব এর মানটা থেকে বুঝতে পারবো যে ইলেকট্রনটা এই 5টার মধ্যে কোন ঘরটায় আছে। তো উদাহরণে চলে যাই, বুঝতে সুবিধা হবে। তাহলে বোঝা গেল এম এর মানটা থেকে আমরা কী বার করতে চলেছি? এম এর মান থেকে আমরা বার করতে চলেছি কক্ষকে। ঠিক আছে, একদম আমরা উপকক্ষে ধরে ধরে চিন্তা করি, উপকক্ষ ধরে ধরে আমরা একটু ডিসকাস করি। ধরো এস উপকক্ষ, প্রথম উপকক্ষটা কী পড়েছিলাম আমরা? এস উপকক্ষ। ঠিক আছে, আমরা পরিষ্কার দেখে নিই যে এক একটা উপকক্ষের মধ্যে কটা করে কক্ষক থাকে। আগের দিন আমি তোমাদের ক্যালকুলেশনের সাহায্যে দেখিয়ে দিয়েছিলাম, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, যে 1 নম্বর কক্ষে কটা উপকক্ষ থাকতে পারে, 2 নম্বর কক্ষে কটা উপকক্ষ থাকতে পারে, 3 নম্বর কক্ষে কটা উপকক্ষ থাকতে পারে। তো আজকে আমি তোমাদের উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকতে পারে সেইটা পরিষ্কার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। আগের দিন নিশ্চয়ই মনে করে দেখবে যে 1 নম্বর এনের মান যখন 1 হচ্ছিল, এলের সম্ভাব্য মান কী হচ্ছিল? 0। দিয়ে আমি সেখানে বলেছিলাম যে তোমাদের বাড়িতে একটা ছকও করতে দিয়েছিলাম। তো কোন কক্ষে কটা উপকক্ষ থাকে সেটা আগের দিন তোমরা জেনে গেছো, যে 1-এ কোনো ডি হয় না, 1-এ কোনো পি হয় না। কেন হয় না? তোমাদের বাড়ির কাজ অ্যাসাইনমেন্টেও আমি দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। আর যদি না হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যা হোক। তো যাই হোক, এস উপকক্ষ, যদি এস উপকক্ষ হয় তাহলে এল এর মান কত শিখেছি আমরা? এসপিডিএফ 0 1 2 3। আবারও বলছি, এই ক্লাসটার সূত্রপাত করার আগে আগের দিনের ক্লাসটা দেখে এটাই ঢুকবে, ক্লিয়ার হয়ে যাবে। তো এস উপকক্ষর ক্ষেত্রে এল এর মান কত ছিল? 1। তাহলে এখানে এম এর মান কত হবে? এখানে আমরা এম সমান না লিখে আমরা এটাকে বারবার সম্ভাব্য বলে বলে লিখব, কারণ কতগুলো হতে পারে দেখছি, আমরা তো শিখছি। এম এর সম্ভাব্য মান কত হতে পারে? 0। এরম তো হয় না -0, 0, +0, এরম লেখার কোনো অর্থ নেই। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান 0। তার মানে আমরা কি শিখলাম? এখানে এম এর কটা মান পেয়েছি আমরা? এখানে এম এর সিঙ্গেল মান পেয়েছি, একটা মান পেয়েছি। এম এর মান যতগুলো থাকবে সেখানে কক্ষক ততগুলো হবে। অর্থাৎ এস উপকক্ষে কক্ষকের সংখ্যা একটি। এস উপকক্ষে কক্ষকের সংখ্যা কটা পেলাম? একটি। কোয়ান্টাম নাম্বারের সাহায্যে যদি ব্যাখ্যা করতে দেয় তাহলে তুমি ইজিলি এইভাবে ব্যাখ্যা করতে পারবে যে এখানে এম এর সম্ভাব্য মান কত? 0। তাহলে সম্ভাব্য মান কটা মান পাচ্ছি? 0টা মান নয়, কিন্তু মান পাচ্ছি একটা মান পাচ্ছি, সেই মানটা কত? 0। তাহলে এখানে এম এর সম্ভাব্য মান কত? 0। এম এর সম্ভাব্য মান কতগুলো আছে? একটাই পেয়েছি, তাই একটা কক্ষ। মানে এম এর মান থেকে এক একটা কক্ষকে ডিনোট করে। পরের এক্সাম্পলে চলে যাই, একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো আর ডাউট থাকা উচিত নয়। ধরো পি উপকক্ষ, ঠিক আছে। পি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত আমরা জানি? 1 জানি। তাহলে এম এর সম্ভাব্য মান কটা মান পেলাম? এম এর সম্ভাব্য মান 3। তার মানে আমরা যখনই কোনো পি উপকক্ষ পড়ব আমাদের মাথায় আজ থেকে এটা গেঁথে গেল যে পি উপকক্ষে কক্ষকের সংখ্যা হবে 3টি। ইলেকট্রনটা যদি প্রথম কক্ষকে থাকে, এগুলো সব আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পরের দিনে আশা করি শিখবো আস্তে আস্তে। তো ইলেকট্রনটা যদি ধরো এখানে থাকে, তাহলে ধরো একটা ইলেকট্রনকে আমরা এরকম তীর দিয়ে লিখবো, ধরো ইলেকট্রনটা এখানে আছে, তাহলে সেই ইলেকট্রনটার ক্ষেত্রে আমরা এম এর মান কত লিখব? -1।
এটা তোমাদের মনে এখন প্রশ্ন আসবে, স্যার এটা এখানে আছে না ওখানে আছে, আমি বুঝবো কী করে? এসব তোমাদের ইলেকট্রন বিন্যাসটা করলেই হয়ে যাবে। এখন আগে বেসিক আইডিয়াটা নিই যে এম এর মানটা কী বোঝায়। এম এর মান ডিনোট করে, এক একটা এম এর মান ডিনোট করে এক একটা কক্ষককে। আর একটা কক্ষকে ইলেকট্রন দুটোর বেশি থাকে না। কটার থাকে ইলেকট্রন? এক একটা কক্ষকে দুটোর বেশি ইলেকট্রন থাকে না। একটা তীর ওপর দিকে দিলে একটা তীর নিচের দিকে দিয়ে লিখব। এই তীরটা কেন ওপর দিকে দিচ্ছি, কেন নিচের দিকে দিচ্ছি, সেটা আমি স্পিন কোয়ান্টাম সংখ্যায় আসছি। আপাতত জানো যে এম এর যতগুলো মান পাবো ততগুলো কক্ষক থাকবে। তাহলে পি উপকক্ষে এল এর মান কত? 1। তাহলে এল এর যদি মান 1 হয় তাহলে এম এর সম্ভাব্য মান হবে -1, 0, +1। তাহলে এম এর এখানে কতগুলো মান হচ্ছে? এখানে এম এর মান কতগুলো হচ্ছে? এম এর 3টি মান পাচ্ছি, তাই তো? এখানে এম এর কটা মান পেয়েছিলাম? এম এর 1টি মান পাচ্ছিলাম। 0টা মান নয়, কিন্তু 0 হচ্ছে একটা মান। তাহলে কটা পাচ্ছিলাম? মান একটা। এখানে কটা মান পাচ্ছি? 1, 2, 3টে। এম এর যতগুলো মান পাবো কক্ষকের সংখ্যা ততগুলো, মানে এম এর এক একটা মান ডিনোট করবে এক একটা কক্ষককে, এক একটা কক্ষককে ডিনোট করবে। ধরো সাপোজ এরকম ইলেকট্রনের সজ্জাটা এরকম আছে, ঠিক আছে? তো আমাদের এই ইলেকট্রনটার ক্ষেত্রে জিজ্ঞেস করলো যে এম এর মান কত হবে। আমরা বলবো এই ইলেকট্রনটার ক্ষেত্রে এম এর মান যেটা চোখে দেখতে পাচ্ছি সেইটা। এই ইলেকট্রনটার ক্ষেত্রে এম এর মান 0, ঠিক আছে? আর এই যে পিতে 3টে কক্ষক পেলাম আমরা, এই সবকটাই পি, আমরা পিকে 3 ভাগে ভাগ করলাম, px, py, pz। আমরা যখন উপকক্ষকে কিরাম দেখতে, আমরা যখন উপকক্ষকে এঁকে চিহ্নিত করব তখন আমরা দেখাবো যে পিএক্সকে কিরাম দেখতে, পিওয়াইকে কিরাম দেখতে, পিজেডকে কিরাম দেখতে, ঠিক আছে? এখানেই আমরা বলে দিই যে পিএক্স, পিওয়াই, পিজেডকে কীরকম এদের গঠন হয়। বোঝা গেছে? আচ্ছা, এসের কোনো আলাদা করে প্রকারভেদ নেই, এসের প্রকারভেদ নেই। এসের সম্ভাব্য এম এর মান কত? 0। তার মানে এসে একটাই কক্ষক। আচ্ছা, এস উপকক্ষের, আমরা এখানে উপকক্ষের গঠনাকৃতিও একটু বলে দিই, তাহলে এখানে একবারে দুটো টপিক একদিনে আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? উপকক্ষের গঠনাকৃতি। এস উপকক্ষর গঠন হচ্ছে সবসময় গোলকাকার। তার মানে এস উপকক্ষকে দেখতে কিরম হচ্ছে? এসের আকৃতি হচ্ছে গোলক আকৃতি, এসকে দেখতে গোলক আকৃতি। এবার ধরো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 1s আর 2s কি স্যার একই দেখতে হবে? হ্যাঁ, দুটোরই আকৃতি গোলক আকৃতি, কিন্তু এর যে গোলকের আকারটা 2s এর গোলকের আকারটা কী হবে? বড় হবে। 3s হলে গোলকের আকারটা আরও বড় হবে। কেন? কারণ এটা 1 নম্বর কক্ষের এস উপকক্ষ, 1 নম্বর কক্ষ এর এস উপকক্ষ, এর গোলকটা যত হবে 2 নম্বর কক্ষের এস উপকক্ষ গোলকটা কী হবে? তুলনামূলক বড় হবে। তার মানে এসের গঠনাকৃতিটাকে একটু মুখস্থ রাখতে পারি, গোলকাকার। আর এসের কক্ষক কটা? একটাই কক্ষক। কেন একটাই কক্ষক? কারণ এস উপকক্ষের ক্ষেত্রে এম এর সম্ভাব্য মান কটা পেয়েছি আমরা? একটা পেয়েছি, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি পি উপকক্ষ। এই পি এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পি উপকক্ষের কক্ষকের সংখ্যা কটা পেলাম? 3টে। তাদের নাম কি দিয়েছি? পিএক্স, পিওয়াই, পিজেড। এবার আমরা পি উপকক্ষের গঠনাকৃতি নিয়ে একটু আলোচনা করব। পি উপকক্ষকে দেখতে কীরকম, ঠিক আছে? তো পি উপকক্ষকে দেখতে হচ্ছে ডাম্বেল আকার। পি উপকক্ষকে দেখতে কিরম? ডাম্বেল আকার। মানে প্রত্যেকটা পিএক্সকেও দেখতে ডাম্বেল আকার, পিওয়াই, পিজেড। পি উপকক্ষকে এগুলো একটু মুখস্থ রাখতে হবে। পিকে দেখতে কিরম? ডাম্বেল আকার। আচ্ছা, পিএক্সকে তাহলে দেখতে, পিএক্সের সঙ্গে পিওয়াই এর তফাৎটা কোন জায়গায় হবে? এই যে অ্যাক্সিস আঁকলাম, পিএক্স, পিওয়াই, পিজেড, ঠিক আছে? তো এটা যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস যদি না আঁকি, যখন পি এক্স হবে তখন এই ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর থাকবে। এই হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেলের মতো দেখতে। পিএক্স যদি বোঝায় তাহলে এই ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর থাকবে। ধরো এটা এক্স, জেড দিলাম, ওয়াই দিলাম। যদি পি ওয়াই বোঝায় তাহলে ডাম্বেলটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। আর যদি পি জেড বোঝায় তাহলে সেই অ্যাক্সিসটা থাকবে জেড অ্যাক্সিস বরাবর। সেই ডাম্বেলের যে লোব, এই লোবগুলো থাকবে, যদি পিএক্স বোঝায় এক্স, পিওয়াই বোঝালে ওয়াই অ্যাক্সিস, পিজেড বোঝালে জেড অ্যাক্সিস বরাবর। বোঝা গেছে?
তো পি এর কক্ষকের সংখ্যা কটা পেলাম? 3টে। কেন 3টে? আবার রিপিট করছি, কেন 3টে? কারণ এক্ষেত্রে এম এর সম্ভাব্য মান 3টি হচ্ছে, -1, 0, +1। -1-এর জন্য, 0-র জন্য, +1-এর জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাব কিসে? আমরা চলে যাব ডি উপকক্ষের ক্ষেত্রে চলে যাই। ডি উপকক্ষের ক্ষেত্রে ধরো উপকক্ষটা ডি উপকক্ষ। তো ডি উপকক্ষের ক্ষেত্রে আমরা যখন যাব তাহলে এল এর মান কত হচ্ছে? 2। তাহলে এম এর সম্ভাব্য মান আমরা শিখছি বলে সম্ভাব্য দিচ্ছি, যখন কোনো ইলেকট্রনের ক্ষেত্রে বার করব তখন কিন্তু একটাই মান হবে, এতগুলো নয়। আমাদের যে ইলেকট্রনটা বলবে সেইটার ক্ষেত্রে দেখো কটা মান হলো? 5টা হলো। পরিষ্কার বোঝা গেছে। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর সম্ভাব্য মান -2 থেকে শুরু হবে, -1, 0, +1, +2। তাহলে এখানে কক্ষক কটা থাকবে? ডিতে কক্ষক থাকবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। ঠিক আছে। একটা কক্ষকে হাইয়েস্ট কটা করে ইলেকট্রন থাকতে পারে? একটা কক্ষকে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে 2টো করে। তাহলে কটা কক্ষকের সংখ্যা? 5টা। একটা কক্ষকে ইলেকট্রন কটা করে থাকতে পারে? 2টো করে। তাহলে এখানে মোট ইলেকট্রন কটা থাকতে পারবে? 5টা কক্ষক হলে 10। পিতে মোট ইলেকট্রন কটা কক্ষক ছিল? 3টে। কটা? 6টা। এসে কটা ছিল? একটা কক্ষক ছিল। পরে 6কে আসবো এটা আবার। তো যাই হোক, এম এর সম্ভাব্য মান হচ্ছে এইগুলো। এবার তোমাদের যখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখে যাব তখন হয়তো ওরা বলে দেবে যে এই ইলেকট্রনটির এম এর মান। তাহলে এই ইলেকট্রনটার এম এর মান তুমি আগে বসিয়ে নিলে -2, মানে এরকম 5টা আঁকলাম, তলায় তলায় মানগুলো মুখে মুখে বসিয়ে নিলাম। এবার যে ঘরে থাকবে এম এর মানটা সেটা হবে, যে ঘরে অবস্থান করবে। মানে আমাদের ওরা যে ইলেকট্রনটা জানতে চাইবে, ধরো এই ইলেকট্রনটা জানতে চাইছে, এই ইলেকট্রনটা যে ঘরে আছে তার যা এম এর মান সেটা হবে। বোঝা যাচ্ছে? আরও এক্সাম্পল করলে ক্লিয়ার হবে, আগে ব্যাপারটা আমরা বোঝাটা ক্লিয়ার হোক। তাহলে ডি উপকক্ষের ক্ষেত্রে এম এর সম্ভাব্য মান, আমি এগুলোকে সম্ভাব্য লিখছি, সব কটাই সম্ভব। এবার যে ইলেকট্রনটা বলবে তার ক্ষেত্রে কিন্তু একটাই মান হবে। ধরো এই ইলেকট্রনটা বললো, তখন কিন্তু আমি -2 থেকে +2 লিখবো না। এই ইলেকট্রনটা যে ঘরে আছে এম এর মানটা আমি সেইটা লিখব, 0। ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাব এফ উপকক্ষ। এফ উপকক্ষ এবার নিজেরাই তোমরা করতে পারবে। এল এর মান কত হচ্ছে? 3। তাহলে এম এর সম্ভাব্য মান আর লিখলাম না, একবারে করে দিচ্ছি। এক, 2, 3, 4, 5, 6, 7। 7টা হচ্ছে। দেখতে পাচ্ছ এম এর কটা মান পেয়েছি? এম এর মান পেয়েছি কটা? 7টা। 7টা। তাহলে 7টা বোঝাই যাচ্ছে যদি ইলেকট্রনটা এখানে থাকে তাহলে এখানে এম এর মান কত হবে? -1 হবে। প্রত্যেকটায় 2টো করে ইলেকট্রন ধরে, তাহলে এফে কটা ইলেকট্রন ধরবে? 7টা কক্ষক, 2টো করে, মানে সর্বোচ্চ এতগুলো থাকতে পারে। এর মানে এই নয় যে এফ হলেই সবসময় 14টা থাকবে, তা নয়। ধরো কারো 3টেও থাকতে পারে, 4টেও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ 14টার বেশি থাকবে না। কেন? কারণ একটায় আমরা 2টোর বেশি দিতে পারবো না। 2, 4, 6, 8, 10, 12, 14। বুঝে গেল? তো এম এর কী মান হতে পারে? আশা করি ক্লিয়ার। এবার একটা উপকক্ষে কতগুলো কক্ষক থাকে আমি তোমাদের দেখালাম। এখানে যদি উপকক্ষের নাম লিখি, উপকক্ষ, এটা হচ্ছে কক্ষকের সংখ্যা আর মোট ইলেকট্রন সংখ্যা বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে। এটা হচ্ছে এস, পি, ডি, এফ। তো এখানে এবার যদি আমরা দেখি কক্ষকের সংখ্যা কত দেখলাম, এখানে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। এল এর মান কত পেলাম? 0। তাহলে এম এর কটা মান পেয়েছিলাম? 0। তাহলে এখানে কক্ষকের সংখ্যা ছিল একটি, এখানে ছিল 3টি, 1টি, 3টি, 5টি, 7টি। আর এখানে সর্বোচ্চ ইলেকট্রন একটা কক্ষকে ইলেকট্রন কটা থাকে? একটা কক্ষকে 2টো, সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে। এখানে মোট ইলেকট্রন সংখ্যা, এখানে সর্বোচ্চ লিখলে ভালো হতো। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এখানে 2, এখানে কত? 6, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 14। তার মানে এস উপকক্ষে
সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। এইগুলো কিন্তু পরের দিন ইলেকট্রন বিন্যাস ক্লাসে কিন্তু আমাদের লাগবে। এগুলো সম্পর্কে যেন কোনো রকম ধোঁয়াশা কিছু না থাকে, পরিষ্কার যেন থাকে যে কেন এসে 2টো ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। কেন? কারণ এস উপকক্ষে কক্ষকের সংখ্যা কটা? একটা। আর একটা কক্ষকে বারবার বলে দিচ্ছি, তোমরা মনে ছবির মতো করে মনে রাখবে যে এই ছোটো ছোটো এগুলো বক্সগুলোকে বলছে একটা কক্ষক। একটা কক্ষকে কখনোই 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। একটা কক্ষকে হায়েস্ট 2টো করে ইলেকট্রন থাকবে। তাহলে পিতে কটা কক্ষক ছিল? পিতে কক্ষক ছিল 3টে। তাহলে যদি 2টো করে দিই কটা হলো? 6টা। ডিতে কটা ছিল? 5টা। 5 দুগুণে 10, 14। তাহলে কক্ষকের সংখ্যাটা আমরা এই এল এর মান থেকে বার করলাম। এই যে পি এর ক্ষেত্রে এল এর মান কত ছিল? 1। তাহলে এম এর সম্ভাব্য মান ছিল -1, 0, +1। একটু আগেই দেখিয়েছি সব। এছাড়াও কক্ষকের সংখ্যা বার করার একটা ফর্মুলা আছে, যেটা আমরা জয়েন্টে বা যদি এমসিকিউ দেয় আমরা ঝট করে করতে পারবো। যে তোমায় ধরো বললো যে পি উপকক্ষে কক্ষকের সংখ্যা কতগুলি, কক্ষকের সংখ্যা কতগুলি বললে আমরা এইভাবে সাইডে বার না করে একদম এই ফর্মুলায় ফেলেও বার করতে পারি। বা এটা তো আমাদের মনে একদম ছবির মতো থাকবেই, জেলের মান যদি 1 হয়, -1, 0, +1, তাহলে 3টে মান, 3টে কক্ষক। কিন্তু তোমরা এবার এই কক্ষকের সংখ্যাটা এই ফর্মুলাতে বসিয়ে দেখো তাতেও চলে আসবে। ঠিক আছে? এসের ক্ষেত্রে কক্ষকের সংখ্যা যদি বার করি, তাহলে এসের ক্ষেত্রে এল এর মান কত? এল এর মান হচ্ছে 0। তাহলে এখানে 0 বসিয়ে দেখো একটা। পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1। তাহলে এখানে এল এর মান 1 বসিয়ে দেখো, 2 একে 2 আর 1 3। ডি এর ক্ষেত্রে এল এর মান কত? ডি এর ক্ষেত্রে এল এর মান 2। তাহলে 2 দুগুণে 4 আর 1 5। এখানে এল এর মান কত? 3। তাহলে 3 দুগুণে 6 আর 1 7। তার মানে কক্ষকের সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে আমাদের 12+1। কক্ষকের সংখ্যার ফর্মুলা হচ্ছে 12+1। যদি ম্যাথামেটিক্স দিয়ে বিচার করি তাও আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো 1, তাই তো এম এর সম্ভাব্য মান হচ্ছিল। তাহলে 12+1টা কেন আসছে? কারণ এল এর মান যত, ধর এল এর মান হচ্ছে 1, তাহলে এদিকে একটা 1 আসছে, এদিকে একটা 1 আসছে, 12 আর 0টা বাদ চলে যাচ্ছে বলে +1। যাই হোক, তোমরা এই ফর্মুলাটা দিয়েই করতে পারবে। এটা যদি না বোঝো কোনো দরকার নেই এত ভাবার। 12+1 দিয়ে আমরা বার করতে পারবো, আর ইলেকট্রন সংখ্যাও বার করতে পারবো। ঠিক আছে? তার মানে এরকম এমসিকিউ থাকতেই পারে যে ডি উপকক্ষে কক্ষকের সংখ্যা কত? ডি উপকক্ষে কক্ষকের সংখ্যা কত? ধরো এবার এমসিকিউ সিটে চলে যাই আমাদের একটু। এমসিকিউ সিটে এবার তোমরা নিজে বাড়িতে করতে পারবে। সিটটা থেকে এমসিকিউ বলে দেবো আমি। তো ধরো একের এমসিকিউ, এল এর মান 3, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য মান। আমি কিছু ডিসকাস করবো এমসিকিউ, আর বাকিগুলো সব বাড়িতে করবে। এটা বেঙ্গলি ভার্সন সিট আছে, এরপর ইংলিশ ভার্সন সিট একটা দেবো। তো এল এর মান যদি 3 হয়, তাহলে তোমাদের জানতে চেয়েছে যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য মোট মান। এল এর মান বলেছে 3, বলেছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কতগুলো মান হবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আর কক্ষকের মান, কতগুলি কক্ষক, একই ব্যাপার। তাহলে আমরা এই ফর্মুলায় বসিয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে? তোমরা এটা মুখস্থও করতে পারো, এমনি করে মুখস্থ হয়ে যাবে। এল সমান 3, সেটা কোন উপকক্ষকে বোঝাচ্ছে? এল সমান 3 কোন? এল সমান 0 এস উপকক্ষ, এল সমান 1 পি উপকক্ষ, এল সমান 2 ডি, এল সমান 3 এফ। তাহলে এফ উপকক্ষকে যদি বোঝায়, এফ উপকক্ষকে আমাদের করতে ইলেকট্রন বিন্যাস মুখস্থ হয়ে যাবে যে এফ উপকক্ষে কক্ষকের সংখ্যা হচ্ছে 7, বা তুমি এইভাবেও বার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর এমসিকিউটা একটু ডিসকাস করে দিই। তোমরা অবশ্যই বাড়িতে করবে, আমি বলে দেবো। এই এমসিকিউগুলো করবে। কোনো উপকক্ষে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন প্রকাশের সমীকরণ, মানে কোনো উপকক্ষে কতগুলো ইলেকট্রন আছে। উপকক্ষে ইলেকট্রন কতগুলো আছে, কোনো উপকক্ষে কতগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে? আচ্ছা, ধরো কোনো উপকক্ষে কক্ষক কতগুলো আছে, কি করে বার করব? কোনো উপকক্ষে কক্ষকের সংখ্যা কি ফর্মুলা বললাম? 12+1। এবার 12+1 যদি কক্ষকের সংখ্যা হয়, একটা কক্ষকে কতগুলো করে ইলেকট্রন থাকে? একটা কক্ষকে ইলেকট্রন থাকে 2টো করে। তাহলে একে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 4l+2।
অপশানগুলো তোমরা দেখে নেবে। বোঝাতে পারলাম? যদি কক্ষকের সংখ্যার ফর্মুলা 12+1 হয়, তাহলে একটা উপকক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে? একটা কক্ষকে ইলেকট্রন থাকে, একটা কক্ষকে ইলেকট্রন কটা থাকে? দুটো। খেয়াল করে দেখো, পি একটা কক্ষকে কটা করে ইলেকট্রন আছে? দুটো। তাহলে কটা কক্ষক আছে? তিনটে আছে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? 6। তাহলে কক্ষকের সংখ্যার যদি ফর্মুলা এটা হয়, তাহলে সেই উপকক্ষে একটা উপকক্ষে কক্ষকের সংখ্যার ফর্মুলা যদি এটা হয়, তাহলে একটা উপকক্ষে ইলেকট্রন সংখ্যার ফর্মুলা কী হবে? কক্ষকের সংখ্যা ইন্টু 2। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা চলে যাব সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা কি বলছি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন। আচ্ছা, তার আগে আমরা একটু এস উপকক্ষের আকৃতি বললাম, পি এর বললাম, এবার ডি এরটা একটু বলে দিই। ডিতে এম এর কতগুলো মান পেয়েছি? এম এর মান পেয়েছি ডিতে 5টা। -2, -2, -1, 0, +1, +2। ঠিক আছে? আর এফে পেয়েছিলাম 7টা। আগে ডিটায় আসি, ডি এর আকৃতিটায় আসি। আচ্ছা, ডি এর আকৃতিও হচ্ছে ডাম্বেল আকার। ঠিক আছে? ডিতে মোট কতগুলো আছে? 5টা আছে। তো ডি এর 5টা তোমাদের পরপর আর মনে রাখতে হবে না। পিটা সোজা ছিল বলে বললাম মনে রাখতে, পিএক্স, পিওয়াই, পিজেড। কারণ তোমাদের ওই কোয়ান্টাম সংখ্যার এই যে কোশ্চেনও দেবে, সেখানে ডি এর এই ভাগগুলো মনে রাখতে হবে না। তবে আমি ডি এর একটু শ্রেণীবিভাগগুলো বলে দিচ্ছি। ডি এর কী কী হয়? ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিএক্সজেড। দেখো, এটা মনে রাখা সোজা কিন্তু। মানে একবার ডিটা এক্সওয়াই দিয়ে দিলাম, একবার ডিটা ওয়াইজেড দিয়ে দিলাম, একবার ডিটা এক্সজেড দিয়ে দিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে তিনটাকে দিয়ে দিলাম। আচ্ছা, এই দুটো একটু মুখস্থ রাখতে হবে। x² - y², dz²। ডি এর আকৃতি কিন্তু, ডি এর আকৃতির প্রশ্ন থেকে যেই বা নিটে কিন্তু এমসিকিউ আসে। ডি এর আকৃতি থেকে কিন্তু যেই বা নিটে তুমি এমসিকিউ পেতেই পারো। সুতরাং একটু বই থেকে এই ডি এর আকৃতিগুলো সম্পর্কে ডিটেলসে একটু পড়বে। আমি তবু ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। ডি যদি বলে ডিএক্সওয়াইকে কীরকম দেখতে, এগুলো সব কী থাকে বলো তো? ডবল ডাম্বেল থাকে, এক্স ওয়াই। এটা ইন্ডিকেট করছে ডি এক্স ওয়াই। এই এক্স ওয়াইটা ইন্ডিকেট করছে এক্স ওয়াই প্লেন, মানে এক্স ওয়াই তল। এক্স ওয়াই তল মানে এখানে যেমন পি এর ক্ষেত্রে আমি অ্যাক্সিস বরাবর ছিল, এখানে কিন্তু এগুলো তল বরাবর থাকবে। ডবল ডাম্বেল, দুটো ডাম্বেল থাকবে, দুটো থাকবে এক্স ওয়াই প্লেনে। এগুলোকে আমরা বলি অক্ষ। এটা এক্স অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। আর এই তলগুলোকে আমরা বলছি এক্স ওয়াই প্লেন। এখানে জেড টাকার দরকার নেই, 2D। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে, এদিকে একটা ডাম্বেল, এদিকে একটা ডাম্বেল। সিমিলার, এই তিনটের গঠন সেম একদম, মনে রাখাও খুব ইজি। যখন তুমি ওয়াই জেড আঁকবে, তখন অ্যাক্সিসগুলোকে ওয়াই জেড করে দেবে, এক্সট্রা তখন আর দেবে না। তখন কোন প্লেনে থাকবে? ওয়াই জেড প্লেনে থাকবে লোবগুলো। কটা করে ডাম্বেল থাকবে? ডবল ডাম্বেল। ঠিক আছে? তো এখানে ওয়াই জেড তলে থাকবে। এই তলগুলোকে বলছি ওয়াই জেড তল, কারণ এখানে অ্যাক্সিসটা আমি কী নিয়েছি? চোখ রাখবে, ওয়াই জেড নিয়েছি। যখন এক্স জেড আঁকবে, তখন এটাকে এক্স করবে, এটাকে জেড করবে, দিয়ে সেম। তো বোঝা গেল এক্ষেত্রে। আচ্ছা, এইবার চলে যাই। তাহলে এখান থেকে কিরকম কোশ্চেন হতে পারে? যেখানে ডাম্বেলটা দেখো কোথায় থাকছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, একটু বই পড়বে। তল তল বরাবর থাকছে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিস বরাবর থাকবে। বোঝা যাচ্ছে? ডি x² - y², মাইনাসের সিগনিফিকেন্স এখন বুঝতে পারবে না, ওটা ডিটেলসে যাচ্ছি না, অনেক হায়ারে আছে ওটা। তো তুমি মনে রাখবে ডি x² - y², তার সিগনিফিকেন্সটা হচ্ছে কি? এক্স এবং ওয়াই এই অ্যাক্সিস বরাবর লোবগুলো থাকবে। আর ডি জেড স্কোয়ারে, এটাকে যদি জেড অ্যাক্সিস দিই, তাহলে ডি জেড স্কোয়ারটা অবশ্যই একটু বই থেকে পড়ো। ঠিক আছে? ডি জেড স্কোয়ার কিন্তু এই বাদ বাকি চারটের থেকে একটু আলাদা, ওই জন্য ওটা থেকে জয়েন্ট এমসিকিউটা আসে, এটা এই সংক্রান্ত আসে। ওই জন্য বারবার বলছি সবকটাই পড়ো, ডি জেড স্কোয়ারটাকে একটু ফোকাস করে পড়ো। তো এখানে কিন্তু তোমার ডাম্বেলটা থাকবে জেড বরাবর, এখানে কিন্তু সিঙ্গেল ডাম্বেল। আর এখানে একটা ইলেকট্রন, এই অঞ্চল বরাবর একটা ইলেকট্রনের একটা রিং থাকে, ওটা কিন্তু ডাম্বেল নয়। ডিতে কিন্তু কি থাকছে?
প্রত্যেকটা যেমন দুটো করে ডাম্বেল থাকছে, এখানে কিন্তু সিঙ্গেল ডাম্বেল। এটাই কিন্তু এখানকার কোশ্চেনের সূত্রপাত। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে নিচের কোন ডি কক্ষকটির ক্ষেত্রে ডবল ডাম্বেল থাকে না, ঠিক আছে। আর এখানে একটা ইলেকট্রনের একটা কী থাকে, একটা রিং মতো থাকে, এখানে ইলেকট্রন এই মূল বিন্দুকে কেন্দ্র করে একটা ইলেকট্রনের রিং থাকে, আর ডাম্বেলটা জেড বরাবর থাকে, ঠিক আছে। আচ্ছা, এফ উপকক্ষের গঠন এইভাবে আমরা একে রিপ্রেজেন্ট করে দেখাতে পারবো না, তুমি বইতেও পাবে না। এফ উপকক্ষের গঠনটা পরিব্যক্ত বা ডিফিউজ শেপ, ওটাকে এইভাবে আমরা খাতায় প্রকাশ করতে পারবো না, এবং এফ উপকক্ষের গঠন সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের কিন্তু হবে না, আসবে না। বড়জোর দিতে পারে গঠন পরিব্যক্ত প্রকৃতির ডিফিউজ শেপ, এর বাইরে এফের গঠন সম্পর্কে দেখার কোনো রকম বিষয় দরকার নেই, বইতেও তোমরা পাবে না। এরপরে আমরা চলে যাব লাস্ট কি, স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে বাংলায় বলছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এস দিয়ে, ঠিক আছে। এটা খুব ইজি। যেমন ধরো আমরা এস উপকক্ষ আঁকলাম, এটা হচ্ছে এস উপকক্ষ। এস উপকক্ষে কক্ষক কটা, একটা। ইলেকট্রন আমি বলেছি কী থাকবে, একটা তীর থাকবে ওপর দিকে, একটা তীর থাকবে নিচের দিকে। এবার এই তীরের সিগনিফিকেন্সটা কি, তীরটা যেটা দিচ্ছি, ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরছে তখন ইলেকট্রন কিন্তু তার নিজের অক্ষের চারিদিকেও কিন্তু নিজে ঘুরতে থাকছে, সৌরজগতে যেরকম ব্যাপারটা হয় খানিকটা। ইলেকট্রন যখন, তার মানে এই উপকক্ষগুলোতে বা এই কক্ষকে তোমরা কক্ষে পড়েছ, ইলেকট্রন যখন ঘুরছে ও কিন্তু নিজের অক্ষের চারিদিকেও ঘুরছে। এবার এখানে একটা তীর ওপর দিকে আর একটা তীর নিচের দিকে দেওয়ার অর্থ হচ্ছে, যখন ওপর দিকে তীর দেবো তখন এই এসের মানটা বোঝায় প্লাস হাফ স্পিন। স্পিন মানে কি, ঘূর্ণন, মানে ও নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। আর যখন নিচের দিকে দিচ্ছি সেটার ক্ষেত্রে বোঝাচ্ছে মাইনাস হাফ। টোটালটা দেখো কত হচ্ছে, টোটাল মনে হচ্ছে দেখো 0, কেউ যেন ঘুরছেই না। তো বোঝা গেল তাহলে এই এসটা যখন আমরা ওপর দিকে তীর দেবো, এটা কনভেনশানে ধরেই নেওয়া হয় যে ওপর দিকে তীরটার ক্ষেত্রে এসের মান প্লাস হাফই হবে, নিচের দিকে তীরটার ক্ষেত্রে এসের মান মাইনাস হাফই হবে। তো এসের মানটা দেখে, মানটা শুধু বোঝাচ্ছে যে দুটো ডিফারেন্ট তীর দিচ্ছি কেন, কারণ এটা যদি ক্লকওয়াইজ ঘুরছে ওটা অক্ষের চারিদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে দুটোর ডাইরেকশানটা ঘোরার উল্টো দিকটা বোঝাচ্ছি, একটা ওপর দিক একটা নিচের দিক। ওপর দিকে থাকলে কিন্তু সেই স্পিনের মান সবসময় হবে প্লাস হাফ, নিচের দিকে থাকলে সেই স্পিনের মান সবসময় কত হবে, মাইনাস হাফ। এবার কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত আমরা কয়েকটা একটু এমসিকিউতে যাই, ঠিক আছে। 6-এর এমসিকিউটায় যদি যাই, এমসিকিউ নাম্বার 6 বলেছে কোন কোয়ান্টাম সেটটি ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 4টে সেট দেয়া আছে, বলেছে কোনটা সঠিক নয়, ঠিক আছে। 4টে সেট দিয়ে দিয়েছে, 1 0 0 প্লাস হাফ, এটা অপশান এতে আছে, এটা বিতে আছে, সিতে আছে 1 0 0 প্লাস হাফ, আর 2 0 0 হাফ মানে প্লাস হাফ ধরে নিলাম। এই 4টে অপশান দিয়েছে, বলেছে যে কোনটা সঠিক নয়, কোন কোয়ান্টাম তথ্যটি সঠিক নয়। এখানে কিন্তু তোমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। এরা কিন্তু এন এল কারুর মান দেয়নি, প্রথমটা কিন্তু এনকে বোঝায়, দ্বিতীয়টা এলকে, তৃতীয়টা এমকে, চতুর্থটা এসকে, সবার ক্ষেত্রেই তাই। এটা তুমি তোমার মতো ভাবলে হবে না, ওরা যদি কিছু না দিয়ে দেয় এরা আমি বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে জানতে চেয়েছে যে কোন সেটটা ভুল, কোন কোয়ান্টামের সেটটা ভুল আছে। তো দেখো আমি মার্কিং করে দেখাচ্ছি যে এই সেটটা দেখো ভুল আছে, আগের দিন পড়িয়েছি দেখো, এন আর এল এর মান কখনো সমান হতে পারে না। এই সেটটা কেন ভুল, তোমরা অবশ্যই এমসিকিউগুলো যখন করবে বাড়িতে জাস্টিফাই করে করবে, এটা ভুল বলে দিলে হবে না, কেন ভুল, আর এগুলো কেন ঠিক সেটা বলতে হবে না, কিন্তু এটা ভুল, কেন ভুল সেটা জাস্টিফাই করতে হবে। কীভাবে করব, আমরা জানি কোয়ান্টাম তত্ত্ব থেকে, আমরা জানি এল এর সর্বোচ্চ মান কত, এল এর সর্বোচ্চ মান হচ্ছে n-1, কিন্তু এখানে এন এর মান আর এল এর মান কী হয়ে গেছে, সমান হয়ে গেছে, তাই না। এল এর সর্বোচ্চ মান মানে এখানে যদি এন এর মান 1 হয় তাহলে এল এর মান কত হওয়া উচিত, 1 মাইনাস এল এর সর্বোচ্চ মান কত হওয়া উচিত, 1 মাইনাস 1 মানে 0, এল এর সর্বোচ্চ মান 0 হওয়া উচিত, কিন্তু এখানে এল এর মান কত হয়ে গেছে 1, মানে এন আর এল
কোয়ান্টাম তত্ত্ব থেকে কিন্তু কখনো সমান হতে পারে না, এখানে কিন্তু সমান হয়ে গেছে, তাই এই ডেটাটা ভুল। এগুলো তোমরা চেক করবে, সবকটাই চেক করবে, নতুন শিখছো চেক করবে। এনের মান 1, ঠিক আছে, এনের থেকে এলের মান ছোটো, ঠিক আছে। এবার এলের মান যদি 0 হয় এসের ক্ষেত্রে যেমন, তাহলে এম এর মান কত হয়, 0 হয়, তাহলে এটাও ঠিক আছে, আর এসের মান প্লাস আর, ঠিক আছে। তো এইভাবে সবকটা জাস্টিফাই করবে একবার করে, অসুবিধে হলে আমি আছি। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটি এমসিকিউতে চলে যাই, এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কক্ষে কক্ষকের সংখ্যা, এন 17 নম্বর এমসিকিউ, এন মুখ্য কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট কক্ষে কক্ষকের সংখ্যা। আমরা ক্লাস 10এই পড়ে এসেছি যে কক্ষপথ, এন কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা আমরা পড়েছি, কত পড়েছি, 2n² পড়েছি। তাহলে এটা হচ্ছে এন কক্ষপথে, এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, তাহলে কক্ষকের সংখ্যা কত হবে, কক্ষকের সংখ্যা হবে n²। তার মানে আমাদের যদি জিজ্ঞেস করে যে চতুর্থ কক্ষে কক্ষকের সংখ্যা, চতুর্থ কক্ষে কক্ষকের সংখ্যা কটি, চতুর্থ কক্ষে কক্ষকের সংখ্যা কটি, চতুর্থ কক্ষ মানে এনের মান কত, 4, তাহলে এখানে কক্ষকের সংখ্যা কত হবে, 4² মানে কত হলো, 16, যেটা আমি কোয়ান্টাম দিয়েও তোমাদের বুঝিয়ে দিতে পারি। কি, যে এনের মান যদি 4 হয় তাহলে এল এর সম্ভাব্য মান কতগুলো হচ্ছে, এল এর সম্ভাব্য মান হচ্ছে 0, 1, 2, 3, এলের এই 4টে মান হতে পারে, কারণ এল এর মান 4 হবে না, এন আর এল এর মান সমান হতে পারে না, তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে এল এর সম্ভাব্য মান কত কত হচ্ছে, 0, 1, 2, 3, 0টা কি বোঝাচ্ছে, 0টা এস, এটা এস বোঝাচ্ছে পি, ডি, এফ, তাহলে এসে কটা কক্ষক থাকে, একটা, পিতে কটা থাকে, 3টে, ডিতে কটা থাকে, 5টা, এফে কটা থাকে, 7টা, তাহলে 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 1 16। তো এটা আমরা সিম্পল একটা ফর্মুলার সাহায্যেই করতে পারি যে কোনো কক্ষে কক্ষকের সংখ্যা কত, যে কোনো কক্ষে কক্ষকের সংখ্যা কত, সেটা আমরা এইভাবেও করতে পারি। তো এবার আমরা চলে যাই, বাকি এমসিকিউগুলো চেষ্টা করবে বাড়িতে। তো এবার আমরা চলে যাই যে একটা ছক তৈরি করি, এই ছকটা তৈরি করলে আমাদের কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে সুন্দর একটা ধারণা টোটাল তৈরি হবে। ধরো কক্ষপথ, এটা কক্ষপথ, কি কক্ষপথ, প্রথম কক্ষ মানে কি কক্ষ, কে কক্ষ, এনের মান কত, 1, যেটা আমরা মাধ্যমিকে পড়েছি, কক্ষপথ, প্রথম কক্ষপথকে আমরা কি বলি, কে কক্ষপথ, ঠিক আছে। প্রথম কক্ষপথ যে কোনো বইতেও তোমরা এরকম ছক পাবে, প্রথম কক্ষপথ। তাহলে এখানে প্রথম কক্ষপথে এটা হচ্ছে এল এর সম্ভাব্য মান, ঠিক আছে, এল এর সম্ভাব্য মান কত হচ্ছে, এল এর মান কত হচ্ছে, একটাই হচ্ছে 0। আচ্ছা, এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান, এম এর সম্ভাব্য মান, এটা যদি 0 হয় তাহলে এটাও কত হবে, 0। n1, এল এর সম্ভাব্য মান কত, 0, এটা ডিনোট করছে কিন্তু কোন উপকক্ষকে ডিনোট করছে, 1s উপকক্ষ, তাই তো, 1 এর এস, এল এর মান 0 মানে কি, এটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, 0 এটা বোঝায় এস, এল এর মান 1, পি, এল এর মান 2, ডি, এল এর মান 3, এফ। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে সেটা বোঝাবে এস উপকক্ষকে, এটা কোন কক্ষের এস উপকক্ষ, 1 নম্বর কক্ষের, তাহলে এটা 1s, এম এর সম্ভাব্য মান 0, তাহলে কটা কক্ষক থাকবে, একটা, সর্বোচ্চ ইলেকট্রন, দুটি, বুঝে গেল। তারপরে চলে আসছি কে এর পর এল কক্ষ, কোন কক্ষ, দ্বিতীয় কক্ষ। দেখো এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কটা হবে, এল ইকুয়াল টু 0 হতে পারে, আগের দিনের আমরা করিয়েছিলাম, এল ইকুয়াল টু কত হতে পারে, 1 হতে পারে। যদি 0 হয় তাহলে সেটা কোন উপকক্ষকে বোঝাচ্ছে, এসকে বোঝাচ্ছে, এটা কাকে বোঝাচ্ছে, পিকে, 2s 2p, এসে কটা কক্ষক থাকে, একটা, এম এর সম্ভাব্য মান কত হচ্ছে, এলটা যদি 0 হয় তাহলে সম্ভাব্য মান কত হচ্ছে, 0, এলটা যদি 1 হয় তাহলে -1,
0 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? এটাতে 2টো আর এটাতে কটা? 6টা। পিতে কটা ইলেকট্রন থাকতে পারে? মোট 6টা, তাহলে মোট 8টি। খেয়াল করে দেখো মনে পড়ছে কিনা। ইলেকট্রন বিন্যাস যখন করতে 2, 8, তারপরে দেখবে 18 আসবে। এম এন ইকুয়াল টু কত? 3। তাহলে এল ইকুয়াল টু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। যদি 0 হয় তাহলে সেটা কি বোঝাচ্ছে? 3s, 3p, 3d। 3s-এ কক্ষকের সংখ্যা কত? এস সবসময় একটাই হবে, এম এর সম্ভাব্য মান 0। এটা -1, 0, +1, এটা -2, -1, 0, +1, +2, 1টা 2টো 3টে 4টে 5টা। বোঝা যাচ্ছে? তাহলে এটা 3d বোঝাচ্ছে কেন? এল এর মান 2 বলে ডি, 3 নম্বর কক্ষ বলে 3d। তাহলে দেখো 2টো ইলেকট্রন ধরবে, 6টা, 2 আর 6 8, 8 আর 10 18। ঠিক আছে, এটা সর্বোচ্চ ইলেকট্রনের ফর্মুলাতেও দেখবে মিলে যাবে, 2n²। ফর্মুলাতেও দেখো মিলে যাবে। এবার তোমায় যদি বলে 2 নম্বর কক্ষে, 2 নম্বর কক্ষে কক্ষকের সংখ্যা কতগুলো? কক্ষকের সংখ্যা কত হচ্ছে? 1, 2, 3, 4, 4টে। বা কক্ষকের সংখ্যার ফর্মুলা একটু আগে আমি করিয়েছি, n²। 3 নম্বর কক্ষে কক্ষকের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। ঠিক আছে, এবার বাড়িতে তোমরা n ইকুয়াল টু 4টা করতে পারো। 4-এ কী আছে? 4s, 4p, 4d, 4f, 1টা, 3টে, 5টা, 7টা। ঠিক আছে, তো এইভাবে একটা ছক। তার মানে আমরা যদি এবার দেখি যে তৃতীয় কক্ষে, আমরা একটু দেখা যাক, প্রত্যেকটা কক্ষকে ভাগ করে দেখি। প্রথম কক্ষে, এটা হচ্ছে কি? প্রথম কক্ষ, যেটা আমরা মাধ্যমিকে শিখেছিলাম, কি কক্ষ? কে কক্ষ। প্রথম কক্ষে n সমান 1। তো n সমান 1, সেখানে এল এর সম্ভাব্য মান কত ছিল? 0। তার মানে সেটা ডিনোট করছে কোন উপকক্ষকে? এস উপকক্ষকে। তাহলে এস উপকক্ষকে কক্ষকের সংখ্যা কটি? কক্ষক কটা এস উপকক্ষে? একটি। তাহলে এস উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? 2টি। এটা হলো প্রথম কক্ষের সিচুয়েশান। এবার দ্বিতীয় কক্ষে যদি যাই, দ্বিতীয় কক্ষে এল এর মান 0 হতে পারে, এল এর মান 1 হতে পারে। যদি 0 হয় সেটা ডিনোট করছে কে কোন উপকক্ষকে? সেটা ডিনোট করছে এস উপকক্ষকে। যদি 1 হয় সেটা ডিনোট করছে কোন উপকক্ষকে? পি উপকক্ষকে। এটা এস মানে 2s, 2p। তাহলে এখানে মোট কক্ষক কত হলো? মোট কক্ষক হলো, মোট কক্ষকের সংখ্যা কটা হলো? 4টে। আচ্ছা, n সমান যদি 3-এ যাই, তাহলে এল ইকুয়াল টু 0 হতে পারে, এল ইকুয়াল টু 1 হতে পারে, এল ইকুয়াল টু 2 হতে পারে। তাহলে 0 হলে এস উপকক্ষ 3s, 1 হলে কি উপকক্ষ? পি উপকক্ষ 3p 3টে, আর 2 হলে কটা? 5টা। ঠিক আছে, তাহলে 3 নম্বর কক্ষে মোট কক্ষকের সংখ্যা কত হলো? 9টি। এবার তোমরা খেয়াল করে দেখো যে আমি কি বলেছি, কক্ষকের মোট কক্ষকের সংখ্যার ফর্মুলা কি বলেছি? n²। সেটা আমি এইভাবেও তোমাদের বোঝাতে পারলাম। ফর্মুলা দিয়ে দেখো 2 নম্বর কক্ষে কক্ষকের সংখ্যা দেখো মিলছে কিনা ফর্মুলায়, 2²। 3 নম্বর কক্ষে খেয়াল করে দেখো মিলছে কিনা, 3²। তাহলে মিলছে। আর একটু আগে প্রবলেমে 4 নম্বর কক্ষে কক্ষকের সংখ্যা দেখালাম, কত হলো? 16টি হলো, 4² আচ্ছা, এবার আমরা একটি অন্য জয়েন্ট লেভেলের বা বোর্ড এক্সামের একটা ছোট্ট সুন্দর প্রবলেমে চলে যাই।
বইতে নিশ্চয়ই এমসিকিউ পোর্শনে পাবে। ধরো n প্লাস এল ইকুয়াল টু 4, এ মোট উপকক্ষের সংখ্যা কটি? n প্লাস এল ইকুয়াল টু 4 মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এরকম উপকক্ষ কতগুলো আছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এরকম উপকক্ষ কতগুলো আছে। ঠিক আছে, তো আমরা এবার দেখি n প্লাস এল ইকুয়াল টু 4, তাহলে আমি মান বসাই, এনের জায়গায় 4 বসালাম, এলের জায়গায় 0 বসালাম। ঠিক আছে, এনের জায়গায় 4 বসালাম, এলের জায়গায় 0 বসালাম, এই একটা কম্বিনেশান হতে পারে। আচ্ছা, এই কম্বিনেশানটা যখন হবে তাকে আমরা কি দিয়ে ডিনোট করব? 4s। কেন 4s? এনের মান কত? 4, এল সমান 0, এল সমান কত বসিয়েছি? 0, তাহলে কার ক্ষেত্রে বসাই 0? এস। তাহলে একটা এই উপকক্ষ, এটা হচ্ছে কন্ডিশন 1, মান বসাচ্ছি। কন্ডিশন 2 কি হতে পারে? এনটা 3 করলাম, এলটা 1 করলাম, ইকুয়াল টু কত হলো? 4। এটা কি কোন কক্ষকে বোঝাবে? 3, আর এল ইকুয়াল টু 1 কার ক্ষেত্রে? পি। আচ্ছা, তারপরে চলে যাই থার্ড কন্ডিশান, এটা 2, এটাও 2, কিন্তু এটা হতে পারে না। কেন হতে পারে না? যেহেতু এখানে এল ইকুয়াল টু এল হয়ে গেছে, বা যেহেতু এন নট ইকুয়াল টু এল, এন আর এল কখনো সমান হয় না, তাই এই কন্ডিশানটা ফুলফিল করবে না। তাহলে কটা কন্ডিশান হলো? 4s হতে পারে, আর কি হতে পারে? 3p। তার মানে কটা এন প্লাস এলে কটা উপকক্ষ হতে পারে? একটা 4s হতে পারে, একটা হতে পারে 3p। বোঝা গেছে? মানে এই কোশ্চেনটা ছিল এন প্লাস এল ইকুয়াল টু 4, এরকম কতগুলো উপকক্ষ হতে পারে। আমরা বসিয়ে বসিয়ে দেখলাম, এনের জায়গায় 4 বসালাম, এলের জায়গায় 0 বসালাম, 4 হলো 4s, 3 1, 4 0, 3 1, 2 2, 1 3, 1 3ও হবে না, কারণ এনের মান 1, এলের মান 3, এটা সম্ভব নয়। তাহলে কটা উপকক্ষ হতে পারে? দুটো, 4s আর 3p। এই জাতীয় কোয়ান্টামে প্রচুর প্রবলেম হতে পারে, তোমরা এমসিকিউ সিটটা অবশ্যই সলভ করা শুরু করবে, আমি বলে দেবো। আচ্ছা, এবার আমরা একটা ছক করা যাক, ছক করি একটা ছক, মানে আমরা কয়েকটা কক্ষকে নিয়ে বিচার করি, দেখি কতগুলো কক্ষক হচ্ছে, একবার অন্যভাবে একটু দেখা যাক। ঠিক আছে, তো আমরা একটু ছকের মাধ্যমে দেখি, বইতেও পাবে তোমরা ছকটা অবশ্যই, এই জাতীয় ছক, কক্ষ। ঠিক আছে, কক্ষ, তারপরে আসছে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটাই কক্ষ থেকে পেয়ে যাবো, গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ, পুরোটা লিখলাম না, এটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, বসাতে থাকি। কক্ষ, কে কক্ষ, কে কক্ষ মানে এন ইকুয়াল টু, এখানেই লিখে দিলাম প্রথম কক্ষ, তার মানে এন ইকুয়াল টু 1। আচ্ছা, এন ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এলের সম্ভাব্য মান কী হবে? 0 হবে। গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0 হবে। গৌণ এলের মান যদি 0 হয়, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান কত হবে? 0 হবে। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান যদি 0 হয়, সেটা কাকে ডিনোট করবে? এটা একটা কক্ষককে ডিনোট করবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যেটা হচ্ছে সেটা কি করবে? একটা কক্ষককে ডিনোট করবে। আচ্ছা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয়, তাহলে এখানে একটা কক্ষককে ডিনোট করছে, তাহলে এখানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কত হচ্ছে? একবার হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, তার মানে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 2টি। এইগুলো একটা ইলেকট্রনকে ডিনোট করছে। তার মানে দেখো আমরা ইলেকট্রনের দিকে কীভাবে পৌঁছলাম? প্রথম কক্ষ গৌণ কোয়ান্টাম সংখ্যা, সেখান থেকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমি পেয়ে গেলাম কক্ষকটা, কক্ষকের মধ্যে 2টি ইলেকট্রন, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি এল কক্ষ। এটা নিজেরাও করতে পারো তোমরা বাড়িতে, আমি 2-3টে করে দিচ্ছি যাতে বুঝতে একটু সুবিধা হয়। তারপরে চলে যাচ্ছি আমরা এরপর এল কক্ষ, যেখানে এন ইকুয়াল টু কত? যেখানে এন ইকুয়াল টু 2, তাহলে এখানে এলের মান কত হতে পারে?
এল এর মান 0 হতে পারে। এল এর মান 0 হলে এম এর মান কত হবে? এম এর মানও 0 হয়ে যাবে। তাহলে এটা একটা কক্ষককে বোঝাবে, একটা এম এর মানের জন্য একটা কক্ষক, প্লাস হাফ মাইনাস হাফ। ঠিক আছে। আচ্ছা, এন যদি 2 হয় তাহলে এল এর আরেকটা কী মান হতে পারে? এল এর মান একটা 1 হতে পারে। এবার এল এর মান যদি 1 হয়, এখানে এম এর কতগুলো মান হতে পারে? -1, 0, +1। আমি একটাতেই করে দিলাম। হলো। তাহলে কটা ইলেকট্রন হতে পারে? মানে এটা প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। এগুলোকে আলাদা করেও করে দেখাতে পারা যায়। আলাদা করে দেখাই, একবারেও দেখালাম, এবার আলাদা করে দেখাই। এল এর মান যদি 1 হয়, তার রেসপেক্টে এম ইকুয়াল টু কী হতে পারে? -1। এম ইকুয়াল টু কী হতে পারে? 0। এম ইকুয়াল টু কী হতে পারে? +1। তাহলে এই এম ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু -1, এম ইকুয়াল টু 0 আর এম ইকুয়াল টু প্লাস যদি 1 হয়, প্রত্যেকটা খেয়াল করে দেখবে, প্রত্যেকটা কিন্তু একটা করে কক্ষককে বোঝাচ্ছে। পিতে কটা কক্ষক আছে? এল ইকুয়াল টু 1 মানে সেটা কি উপকক্ষ? সেটা তো পি উপকক্ষ। এল ইকুয়াল টু 0 মানে কি উপকক্ষ? এস উপকক্ষ। এটা মানে কি উপকক্ষ? এস উপকক্ষ, তাই তো? তো এটা যদি হয় দুটো দুটো দুটো, একটু আগে যেটা আমি লিখেছিলাম, পিতে কটা কক্ষক থাকে? একটা, দুটো, তিনটে, মানে 6টা। তাহলে এইটার জন্য প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে পিতে মোট কটা ইলেকট্রন হলো? মোট পিতে ইলেকট্রন হলো 6টা, আর এসে কটা হলো? 2টো। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কটা হয়ে গেল? 8টা। খেয়াল করে দেখো, তোমরা পড়েছিলে কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে কটা? 2টো। এলে থাকে কটা? 8টা পড়েছিলে। তো এখানে সেগুলো কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে মিলে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা বইতের পরে পেয়ে যাবে, দেখবে এম কক্ষ। এম এর ক্ষেত্রে এন এর মান কত হবে? 3। তাহলে এলটা 0, 1, 2, এইভাবে আমরা এগোতে পারি। এরম ছক বইতে করে দেওয়া আছে, অবশ্যই ছকটাকে নিজেরা করার চেষ্টা করো। আমি দুটো দেখালাম, এরপরে যত সম্ভব উদাহরণ দিয়ে করাচ্ছি। আর একটা উদাহরণ পেশ করি, দেখো কিরম বুঝতে পারো কি না। এরপরে আমরা চলে যাই 3 নম্বর কক্ষের ক্ষেত্রে চলে যাই। এটাকে একটু অন্যভাবে দেখাই। এম কক্ষ, এম কক্ষ মানে 3 নম্বর কক্ষ। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যদি কক্ষ হয়, তাহলে এল এর সম্ভাব্য মানগুলো এবার লিখতে থাকি। 0, 1, একটু পরিষ্কার করে দেখা যাক। এলটা 0 হতে পারে। এল এর সম্ভাব্য মান কত হতে পারে? 1 হতে পারে। এল এর সম্ভাব্য মান কত হতে পারে? 2 হতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর কক্ষটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি। তোমরা আলাদা ছকে না করে আলাদা আলাদাও করতে পারো, এইভাবে 1, 2, 3 করে করতে পারো। আচ্ছা, এল ইকুয়াল টু 0 যখন, সেটা কোন উপকক্ষকে বোঝাচ্ছে? 3s। এনটা 3, তাই 3 আর এল ইকুয়াল টু 0 মানে এস। এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d। ঠিক আছে। এইবার খেয়াল করো, যদি এলটা 0 হয়, এলটা যদি 0 হয়, তাহলে এম এর কী মান হচ্ছে? এম এর মান এখানে কি হয়ে যাচ্ছে? এম এর একটাই মান হচ্ছে 0। তার মানে এখানে 3s কক্ষক কটা? একটা। ইলেকট্রন মোট ধরবে কতগুলো? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টো। তা 3 নম্বর কক্ষে মোট কতগুলো ইলেকট্রন আছে এটা আমরা বার করব। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি এল ইকুয়াল টু 1। এল যদি 1 হয়, তাহলে এম এর কতগুলো মান থাকবে? -1, 0, +1। -1, 0 আর কি হয়ে গেল? +1। মানে এখানে পি কক্ষক, পি 3p উপকক্ষে কক্ষক কটা থাকবে? এম এর একটা মান, 2টো মান, 3টে মান। তার মানে এখানে কক্ষক কটা থাকবে? 3টে। -1, 0, +1।
তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কটা হবে? 6টা। আচ্ছা, এটা হচ্ছে 3D, তাহলে ডিতে কটা হচ্ছে? 5টা মান হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। ডিতে মান কটা হচ্ছে? 5টা হচ্ছে। এম এর মান হচ্ছে -2, -1, 0, +1, +2, তার মানে কটা কক্ষক হচ্ছে? এর আগেও দেখিয়েছি, আবার দেখালাম। মোট ইলেকট্রন কটা হচ্ছে? 10টা। তার মানে এবার দেখো আমরা কোথা থেকে সূত্রপাত করেছিলাম? 3 নম্বর কক্ষে। 3 নম্বর কক্ষে উপকক্ষ আছে 3s, 3p, 3d। 3s-এ একটা কক্ষক, 2টো ইলেকট্রন। 3p-তে 3টে কক্ষক, p মানেই 3টে কক্ষক, 6টা ইলেকট্রন। d মানে 5টা কক্ষক, 10টা ইলেকট্রন। মোট কটা ইলেকট্রন হলো? মোট ইলেকট্রন হলো 18টি। তোমরা পড়েছিলে মাধ্যমিকে, খেয়াল করে দেখো, বা 9-এ পড়েছিলে, কে কক্ষে ইলেকট্রন থাকে 2টো, এলে থাকে 8টা, এমে থাকে 18টা, এইভাবে এগোতে থাকে। 2n² ফর্মুলায় এগোতে থাকে। দেখো 2n² ফর্মুলায় মিলল কি না? 2 × 3² দেখো মিলল কি না? আমি চাইছি তোমরা বাড়িতে এগুলোকে এইভাবে বুঝে বুঝে নিজেরা করো। এখানে যেমন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, করিয়ে দিয়েছি যদিও, যে স্যার এখানে 3f হলো না কেন? 3fটা আপনি তো লিখলেন না, 3f কেন হলো না? আচ্ছা, 3f যদি হতো তাহলে এল এর মান কত হতো বলো? 3। তাহলে এল এর মান আর এন এর মান তো সমান হতে পারে না। তাই এখানে কি 3f-এর অস্তিত্ব নেই। যখন 4 করবে তখন অবশ্যই 4f আসবে। তো আমি তোমাদের বলবো, ছকটা যেমন আছে, বই দেখে তুমি আগে যে ছকটা করলাম করতে পারো। তাছাড়াও আমি যেভাবে করলাম এইভাবে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ আর এন কক্ষ, এন কক্ষটা দেখবে ছায়ার বইতে করে দেওয়া আছে। এন কক্ষটা করে দেওয়া আছে ছায়ার বইতে। তো তোমরা এইভাবে, আমি চাইবো বাড়িতে যে কে কক্ষ ঠিক যেভাবে করলাম, কে কক্ষে n = কত? 1। এটার বেশি বাড়বে না। এখানে এম এর একটাই মান হবে, সরি, এখানে এল এর একটাই মান হবে 0। এল এর একটাই মান হলে এম এর একটাই মান হবে 0। একটা কক্ষক, 2টো ইলেকট্রন। দেখো কেতে কটা ইলেকট্রন থাকে? 2টো। কে এর পর যদি আমি এলটাও করে দিই, এনটা করেছি, এই এমটা করলাম, কে এর পর যদি এলটা করি, এটা দ্বিতীয় কক্ষ, তাহলে এন এর মান কত? 2। তাহলে এন এর মান 2 হলে এল এর সম্ভাব্য মান সুন্দর করে একটু দেখতে করে করবে। এল = 0 হতে পারে, এল = 1 হতে পারে। এল = 0 হলে এম এর মান কত? এম এর মান 0। তাহলে এটা কি বোঝালো? 2s। 2s-এ কটা ইলেকট্রন থাকতে পারে? 2s ইলেকট্রন থেকে 2টো। এল = 1 যদি হয়, সেইটাকে আবার ভেঙে দাও, একটু আগে যেরকম করলাম। m = -1, m = 0, m = +1। তাহলে 2 আর এখানে 6, মোট কটা ইলেকট্রন হলো? মোট হলো 8টা। দেখো পড়েছিলে, কেতে 2টো, এলে 8টা, এমে 18টা, এনটা করবে বাড়িতে। তো এই 4টে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ছক করো। যাবতীয় যা কোয়ারি আমাকে অতি অবশ্যই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত কোনো কোয়ারি হলে কমেন্ট, ফোন, হোয়াটসঅ্যাপ যা ইচ্ছা করতে পারো, কিন্তু ক্লিয়ার করে নিও। আর তোমরা অতি অবশ্যই কি করবে, তোমরা এমসিকিউগুলো নাম্বারগুলো বলে দেবো, সেই নাম্বারের এমসিকিউগুলো বাড়িতে করবে। আশা করি কোয়ান্টাম নাম্বার ধারণাটা ক্লিয়ার হলো। হতে পারে এরপরে কিছু অসুবিধা থাকতে পারে, আমাকে অতি অবশ্যই বলবে, যে পয়েন্টটা আমি নেক্সট দিন আলোচনা করব। যে এমসিকিউটা বলবে সেই এমসিকিউটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের তরফ থেকে কমেন্ট বক্সে গিয়ে যে কোনো কোশ্চেন ফেলতে পারো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে ডিসকাস করার। তো আজকের ক্লাসটি এত অবধি রইল। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণরূপে ক্লিয়ার করো। আবারও বলছি, ডাউট হলেই জানিও আমায়। আর যদি কোয়ান্টাম সংখ্যা ক্লাসটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো যদি ভালো লাগে ক্লাসটা। তো আজকের ক্লাসটা এত অবধি থাক।